সুভাষচন্দ্র বসু নামটা শুনলেই আমাদের মনে আসে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তির ছবি, তাই না? কিন্তু আজকের ভারতে অদ্ভুতভাবে তার নাম নিয়েই চলছে এক রাজনৈতিক দড়ি টানাটানি। একদিকে তার নিজের পরিবার আর অন্যদিকে এমন সব রাজনৈতিক দল যাদের আদর্শের সাথে নেতাজির ভাবনার বলা যেতে পারে উত্তর আর দক্ষিণ মেরুর তফাত। তো কেন এই কিংবদন্তিকে নিয়ে এত টানাটানি? চলুন এই বিশ্লেষণেই আমরা সেই রহস্যের গভীরে ঢোকার চেষ্টা করি। আর এখানেই তো আসল প্যাচটা। একদিকে দেখুন, নেতাজি নিজের মেয়ে অনিতা বসু সাফ বলছেন যে তার বাবার আদর্শ আর আরএসএসের আদর্শ দুটো একেবারে ভিন্ন মেরুর জিনিস। আবার অন্যদিকে সেই আরএসএস এবং অন্যান্য ডানপন্থী দলগুলোই নেতাজির জন্মদিন খুব ধুমধাম করে পালন করছে। প্রশ্নটা খুব সহজ, যে আদর্শের বিরুদ্ধে তিনি সারা জীবন লড়েছেন সেই আদর্শের লোকেরাই আজ কেন তাকে এত আপন করতে চাইছে? আসুন উত্তরটা খোঁজা যাক। চলুন এই জটিলতার জটটা খোলার চেষ্টা করি কয়েকটা ধাপে। প্রথমে আমরা দেখব তার উত্তরাধিকার নিয়ে এই লড়াইটা ঠিক কী নিয়ে হচ্ছে। তারপর আমরা ডুব দেব তার ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্নে এবং দেখব কিভাবে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে সেই স্বপ্নটাকে সত্যি করে তুলেছিলেন। আমরা তার সাম্প্রদায়িক রাজনীতির কট্টর বিরোধিতার কথাও জানব, আর সব শেষে তার চরিত্রের সেই জটিল দিকগুলো নিয়েও কথা বলব যা আজকের এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তো প্রথম প্রশ্নটাই হল, এই উত্তরাধিকার দখলের লড়াইটা কেন হচ্ছে? অতীতের একজন মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাকে নিয়ে আজকের রাজনৈতিক দলগুলোর এত আগ্রহ কেন? এর পেছনে আসল উদ্দেশ্যটা কী? এই প্রসঙ্গে নেতাজির মেয়ে অনিতা বসু পাফারের একটা কথা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তিনি বলছেন, আরএসএস যদি নেতাজির আদর্শ ও ভাবনাকে গ্রহণ করতে চায় তবে তা অবশ্যই ভালো হবে। কথাটা শুনলে মনে হতে পারে তিনি প্রশংসা করছেন, কিন্তু এর মধ্যে একটা সূক্ষ্ম খোঁচা আছে। মানেটা হলো, আরএসএস যা করে তার নেতাজির আদর্শের সঙ্গে মেলে না, কিন্তু তারা যদি সত্যিই তার আদর্শকে গ্রহণ করে তাহলে সেটা একটা ভালো পরিবর্তন হবে। এই একটা কথাই কিন্তু নেতাজির আসল আদর্শ আর আজকের রাজনীতির মধ্যেকার ফারাকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, নেতাজির নিজের দর্শনটা আসলে কি ছিল? স্বাধীন ভারতের জন্য তিনি ঠিক কী স্বপ্ন দেখতেন? সত্যি বলতে তার ভাবনার একেবারে কেন্দ্রে ছিল একটা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তার মেয়ে অনিতা বসুর কথা অনুযায়ী নেতাজি ব্যক্তিগত জীবনে একজন ধার্মিক হিন্দু ছিলেন ঠিকই, কিন্তু রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ধর্মকে তিনি সম্পূর্ণ আলাদা রাখতে চেয়েছিলেন। তিনি এমন একটা ভারত গড়তে চেয়েছিলেন যেখানে ধর্ম নয়, একজন নাগরিক হিসেবে পরিচয়টাই হবে আসল, যেখানে সবার সমান অধিকার থাকবে, সুযোগ থাকবে। আর এই বিষয়ে নেতাজি নিজে কি বলে গেছেন শুনলে অবাক হতে হয়, একদম চাঁচাছোলা ভাষায়। ১৯৪০ সালে ঝাড়গ্রামে তিনি বলছেন, হিন্দু রাজের ধ্বনি এগুলি সর্বৈব অলস চিন্তা। তিনি আরও বলেছিলেন যে হিন্দু ও মুসলমানের স্বার্থ পৃথক, ইহার চেয়ে মিথ্যা বাক্য আর কিছু হতে পারে না। ভাবুন একবার কতটা পরিষ্কার ছিল তার ভাবনা। এই একটা কথায় ধর্মভিত্তিক রাষ্ট্র নিয়ে তার অবস্থানকে জলের মতো পরিষ্কার করে দেয়। কিন্তু ভাববেন না, এসব শুধু কথার কথা ছিল। নেতাজি যা বিশ্বাস করতেন তা করে দেখিয়েছিলেন। আর তার সবচেয়ে বড় প্রমাণ হল তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মানে আজাদ হিন্দ ফৌজ। আইএনএ ছিল তার স্বপ্নের ভারতের একটা জলজান্ত মডেল, একটা জীবন্ত পরীক্ষাগার। একটা খুব সাধারণ গল্প বলি, কিন্তু এর মানেটা অনেক গভীর। আইএনএতে প্রথমে হিন্দু, মুসলিম আর শিখদের জন্য আলাদা আলাদা রান্নাঘর ছিল। নেতাজি দেখলেন এটা তো ঐক্যের পথে একটা বড় বাধা। তিনি তখন সবাইকে বোঝালেন এবং ৩টে রান্নাঘর বন্ধ করে একটা কমন রান্নাঘর চালু করলেন। ভাবুন তো, একই পংক্তিতে বসে যখন হিন্দু, মুসলিম, শিখ সেনারা খাবার খাচ্ছে, তখন বিভেদের দেওয়ালটা এমনিতেই ভেঙে পড়ে। আর এর ফল কি হয়েছিল শুনুন। আইএনআরের এক বড় অফিসার জেনারেল শাহনওয়াজ খানের মুখ থেকেই তিনি বলেছিলেন, আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে হিন্দু মুসলিম প্রশ্ন বলে কিছুই ছিল না। ব্রিটিশরা যে হিন্দু মুসলিম সমস্যাটাকে এত বড় করে দেখাতো সেটা যে আসলে একটা মিথ্যে, তা তারা নিজেদের সেনাবাহিনীতেই প্রমাণ করে দিয়েছিলেন। তো একদিকে যেমন তিনি নিজের সেনাবাহিনীতে ঐক্যের উদাহরণ তৈরি করছিলেন, তেমনি অন্যদিকে তৎকালীন সাম্প্রদায়িক দলগুলোর কড়া সমালোচনাও করছিলেন। আর এক্ষেত্রে তিনি কাউকেই ছাড় দেননি, সে হিন্দু মহাসভাই হোক বা মুসলিম লীগ।
তার হিসেবটা ছিল খুব পরিষ্কার। তিনি বুঝেছিলেন যে ভারতের স্বাধীনতার জন্য এই দুই ধর্মীয় সংগঠনের ওপর ভরসা করা মানে পণ্ডশ্রম। তার চোখে এরা দুজনে ব্রিটিশদের ভাগ করো আর শাসন করো নীতিরই দুটো দিক। তাই দুজনের থেকে তিনি সমান দূরত্ব রেখে চলতেন। যেমন ধরুন সাভারকারের কথায় ওন সম্পর্কে নেতাজির ধারণাটা কতটা কড়া ছিল সেটা এই কথাগুলো শুনলেই বোঝা যায়। তিনি বলেছিলেন যে সাভারকার আন্তর্জাতিক পরিস্থিতি বোঝেন না, আর শুধু ভাবছেন কিভাবে ব্রিটিশ সেনাবাহিনীতে ঢুকে হিন্দুরা মিলিটারি ট্রেনিং নিতে পারে। ভাবুন, একদিকে নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছেন আর অন্যদিকে সাভারকার ব্রিটিশদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলছেন। দুজনের পথের তফাৎটা এখানেই স্পষ্ট। মানে দেখুন তার অবস্থানটা কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল। একদিকে তিনি হিন্দু মহাসভার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করছে, আবার অন্যদিকে আরও বড় স্তরে তিনি বলছেন যে সাম্প্রদায়িকতা দূর করতে হলে আগে মানুষের মন থেকে সাম্প্রদায়িক মানসিকতা দূর করতে হবে। কিন্তু গল্পটা যদি এত সহজ সরল হতো তাহলে তো কথাই ছিল না। এখানেই নেতাজির চরিত্রটা আরও জটিল, আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। তাকে শুধু একজন ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রী নেতা হিসেবে দেখলে কিন্তু পুরো ছবিটা বোঝা যাবে না। তার ব্যক্তিত্বের আরও কিছু দিক ছিল যা আজকের এই বিতর্ককে উস্কে দেয়। এখন এত সব শুনে মনে হতেই পারে নেতাজি কি তাহলে ধর্মবিরোধী ছিলেন? তার ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা শুনে অনেকেই হয়তো ভাবেন তিনি ব্যক্তিগত জীবনেও ধর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু সত্যিটা ছিল একদম অন্যরকম। একটা ঘটনা বলি। যখন তিনি মন্দালয় জেলে বন্দী, তখন তিনি হিন্দু বন্দীদের দুর্গাপূজা করার অধিকারের জন্য জেল কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো লড়াই করেছিলেন। তিনি বলেছিলেন যে ধর্ম আমাদের জাতীয় আর ব্যক্তিগত সত্তার সঙ্গে জড়িয়ে আছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে তার ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা ছিল না, বরং রাষ্ট্র আর রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখা ছিল। তাহলে তাকে কি বলা যায়? তিনি কি অন্য ধরনের জাতীয়তাবাদী ছিলেন? এই প্রশ্নটা আমাদের আরও গভীরে সোচনে বাধ্য করে। আর এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। এখানেই কিছু গবেষক একটা অন্যরকম অ্যাঙ্গেল নিয়ে আসেন। তারা বলছেন নেতাজির অর্থনীতি নিয়ে ভাবনা হয়তো বামপন্থী ছিল, কিন্তু তার ব্যক্তিত্বে একজন কঠোর শৃঙ্খলাপরায়ণ সৈনিকের যে ছবিটা ফুটে ওঠে সেটা নাকি আরএসএসের লক্ষ্যের সঙ্গে মিলে যায়। তিনি যেভাবে জাতিকে এক করার জন্য মিলিটারি ডিসিপ্লিন বা একনায়কতান্ত্রিক জাতীয়তাবাদের ওপর জোর দিয়েছিলেন, সেই দিকটায় হয়তো আজকের কিছু দল তার মধ্যে খুঁজে পায় এবং নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? আমরা নেতাজির এমন একটা ছবি পাচ্ছি যা কোনো একটা রাজনৈতিক দলের ছকে ঠিক ফিট করে না। তার এই জটিলতাই হয়তো তার সবচেয়ে শক্তিশালী এবং একই সঙ্গে সবচেয়ে অসুবিধাজনক উত্তরাধিকার। আর ঠিক এই কারণে গবেষক চন্দ্রচূড় ঘোষের লেখা একটা বইয়ের নাম আমার কাছে একদম পারফেক্ট মনে হয়, বোস, দি আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট, অর্থাৎ এক অসুবিধাজনক জাতীয়তাবাদী। তিনি সবার কাছেই অসুবিধাজনক, কারণ বামপন্থীরা তার কর্তৃত্ববাদ নিয়ে অস্বস্তিতে পড়েন, আবার ডানপন্থীরা তার আপোষহীন ধর্মনিরপেক্ষতাকে হজম করতে পারেন না। তাহলে আসুন একবার পুরো ছবিটা এক জায়গায় দেখি। নেতাজি আসলে কে ছিলেন? তিনি ব্যক্তিগত জীবনে একজন ধার্মিক হিন্দু, আবার রাজনৈতিক জীবনে এক কট্টর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সমর্থক। তিনি হিন্দু মুসলিম সব সাম্প্রদায়িক দলের ঘোর বিরোধী, কিন্তু তিনি আবার সামরিক শৃঙ্খলায় বিশ্বাসী একজন কর্তৃত্ববাদী জাতীয়তাবাদী। আবার তার স্বপ্ন ছিল এক সমাজতান্ত্রিক ভারত গড়ার। এই আপাত সব বিরোধী পরিচয়গুলোই তাকে এক জটিল এবং অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। শেষ পর্যন্ত এই একটাই প্রশ্ন আমাদের সবার জন্য থেকে যায়। যখন আমরা একজন নায়ককে সম্মান জানাই, তখন আমাদের কর্তব্যটা কি হওয়া উচিত? তার সম্পূর্ণ জটিল পরিচয়টাকে সম্মান করা, নাকি নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য তার খণ্ডিত একটা অংশকে তুলে ধরা? এর উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সকলের।